এই যে শুনছেন? একজন মেয়ের কণ্ঠে। দাঁড়িয়ে পড়লাম আমি। আমি পিছনে ঘুরে তাকালাম। ও মা, এ কি? এটা কোনো পরিণয় তো? কি সুন্দর গোলাপি ঠোঁট, টানা টানা চোখ, যেন চোখ দুটো একদম মায়ায় ভরা। তখনই মেয়েটি এমন আমার তাকিয়ে থাকা দেখে বলল, এই যে আগে কখনো মেয়ে দেখেননি নাকি? মেয়েটার কথায় আমি বাস্তব জগতে ফিরলাম। না, মানে আপনার মতো সুন্দরী পরি থুকু মেয়ে আগে দেখিনি তাই। তাই? হুম। আর আপনি আমাকে কেন ডেকেছেন বললেন না তো? এখানে নতুন এসেছি তো তাই। আর আমি তো এখানকার রাস্তাঘাট চিনি না, তাই আপনাকে ডাক দিলাম। ও, তা কোথায় যেতে যাচ্ছিলেন? আসলে এই এলাকার কলেজে ভর্তি হতে যাচ্ছি, কিন্তু আমি তো কলেজে যাওয়ার রাস্তা চিনতে পারছি না। যদি আপনি কলেজটা দেখিয়ে দিতেন। হুম, আমিও কলেজে যাচ্ছি। আচ্ছা, আপনি কোন কলেজে যাবেন? এই কলেজে যাব। আরে, আমিও এই কলেজেই পড়ি। তাহলে চলুন যাওয়া যাক। হুম, আপনি একটু দাঁড়ান, আমি মাকে ডেকে নিয়ে আসি। মেয়েটাকে দেখলাম একটা প্রাইভেট কারের কাছে যেতে। তারপর মেয়েটা প্রাইভেট কারে উঠলো। কিছুক্ষণ পরে প্রাইভেট কারটা আমার সামনে এসে দাঁড়ালো। প্রাইভেট কার থেকে মেয়েটা নেমে আমার কাছে এসে বলল, চলুন যাওয়া যাক। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে চড়ে বসলাম। গাড়ির ভিতরে দেখি একজন মহিলা বসে আছে। মনে হয় মেয়েটার মা। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন আন্টি? ভালো, তুমি কেমন আছো বাবা? জি আন্টি, ভালোই আছি। আচ্ছা আন্টি, আপনারা কেন এখানে এসেছেন নিজেদের বাসা ছেড়ে? কি করব বাবা, মায়ার বাবার চাকরির কারণে এখানে আসতে হয়েছে। ও, আমিও আর কথা বাড়ালাম না। আর মেয়েটার নাম মায়া। তার সাথে নামটা একদম মিলেই গেছে। কি মায়াবী মুখ আর চেহারা, যে কেউ দেখলেই তার মায়ায় পড়ে যাবে। আমি তো কখন থেকে শুধু বক বক করেই যাচ্ছি। আমার পরিচয়টাও দিতে ভুলে গেছি। আমি সৌরভ। পরিবারে মা বাবা, আমি আর আমার ছোট বোন আছে। এটুকুই থাক পরিচয়টা। আমার পরিচয় দিতে দিতেই আমরা আমাদের কলেজের সামনে এসে পড়লাম। গাড়ি থেকে নেমে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি সবাই মিলে হাসছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কিরে, সবাই হাসতাছো কেন? আরে সৌরভ, তুই কবে আসলি? সৌরভ, তুই জানিস রনি নাকি অনামিকাকে ভালোবেসে ফেলেছে, তাই শুনে সবাই হাসছিলাম। বেচারাকে নিয়ে আর হাসিস না। বেচারা খুব কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছে। মামা তুই বুঝোস আমার মনের কষ্ট। রনি, আজকে তোর টিট দিতে হবে সবাইকে। এই তোরা খাওয়া ছাড়া কিছু বুঝিস না, শুধু পকেট খালি করার ধান্দা। আজকে কোনো অজুহাত চলবে না। তোর আজকে পকেট হালকা করতেই হবে। কি বলিস তোরা? হুম, আজকে ট্রিট দিতেই হবে। কি করার আছে, বন্ধু বলে কথা, ট্রিট তো দিতেই হচ্ছে। তাহলে কলেজ ছুটির পর পার্টি হচ্ছে, এখন ক্লাসে চল। হুম, চল। এতক্ষণ যাদের সাথে কথা বললাম এরাই আমার, যাকে বলে জানের ফ্রেন্ড। আর যাকে নিয়ে হাসছিল সে হলো রনি। খুব লাজুক স্বভাবের ছেলে। মেয়ে দেখলেই পালিয়ে যায়, যাকে বলে হাফ লেডিস। যাই হোক, ক্লাসে এসে পিছনের সিটটায় বসতে যাব, তখন দেখি মায়া সেখানে বসে আছে। মায়া মানে সকালের ওই মায়াবী পরীটা। মায়াও আমাকে দেখে মনে হয় অবাক হয়েছে। আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তার সামনে গিয়ে বললাম, হা করে আছেন কেন? মুখে মাছি ঢুকে যাবে। আমার কথায় মায়া বর্তমানে ফিরল আর বলল, আপনিও একই ইয়ারে পড়েন? হুম। আন্টি চলে গেছে? হুম, নতুন বাসায় উঠেছে তো, জিনিসপত্র গোছাতে তাড়াতাড়ি চলে গেছে। ও, তাহলে আপনি কেন গেলেন না? আন্টি একা কি পারবে জিনিসপত্র গোছাতে? কাজের মেয়ের সাথে আছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আমার নাম মায়াকে বলার আগেই কোথা থেকে যেন নীলা চলে এলো আর বলল, কিরে, আজকে আমাকে রেখে চলে আসলি? আসলে মায়াদের সাথে গাড়ি করে চলে এলাম তো তাই। নীলা মায়া আমাদের এলাকায় নতুন এসেছে আর আমাদের সাথেই পড়ে একই ইয়ারে। তখন মায়া নীলাকে বলল, হাই নীলা, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার নামটা কিন্তু বললেন না এখনো। সৌরভ। আমরা কি বন্ধু হতে পারি? নিশ্চয়ই, আমরা একই ক্লাসেই তো পড়ি।
তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড। বন্ধুদের মাঝে কিন্তু আপনি করে বলা চলবে না। ওকে। এভাবে বন্ধু হয়ে যায় মায়ার সাথে। আপনারা ভাবছেন হয়তো এই নীলা আবার কে। আসলে নীলা হলো আমার মামাতো বোন। ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। নীলা বলল না তাকে কেন রেখে চলে আসলাম, সেটা তো আপনারাই জানেন। আমি আর নীলা রোজ একসাথে কলেজে আসি, তো তাই কিছুক্ষণ পরে ক্লাসে স্যার আসলো, কিছু ম্যাথ করিয়ে দিয়ে চলে গেল। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ার জায়গায় গেলাম। সেখানে গিয়ে মায়াকে অন্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দিলাম। তারপর সবুজ ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছি সবাই মিলে। তখন আশিক বলল, কিরে রনি, তোর তো আজকে ট্রিট দেওয়ার কথা ছিল। রনি, চল তাহলে রেস্টুরেন্টে। কি বলিস সৌরভ? চলো। কলেজ ছুটির পরে যাই। না না, তোকে এখনই দিতে হবে। তোদের মতো বন্ধু থাকলে আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না। মরা বাঁচার কথা পরে হবে, আগে চলো। চলো। তখন মায়াকে যেতে বললাম, কিন্তু সে নাকি যাবে না। পরে সবার জোরাজোরিতে যেতে হলো। তারপরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। যে যার ইচ্ছা মতো খাবার অর্ডার দিচ্ছে আর খাচ্ছে। এদিকে রনির যায় অবস্থা, কারণ পকেট খালি হওয়ার দিকে। অবশেষে শেষ হলো খাওয়া দাওয়ার আসর। পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর মায়াও আমাদের সাথে এসেছে। রাস্তায় তিনজনে গল্প করে করে হাঁটছি। নীলা একসময় বলল, মায়া, তুইও এখন থেকে আমাদের সাথে রোজ কলেজে যেতে ইচ্ছে হলে যেতে পারিস। কি বলিস সৌরভ? খুব মজা হবে। আর তিনজনে মিলে গল্প করতে করতে কলেজ যেতেও পারবো, বোরিংও লাগবে না। ওকে, ঠিক আছে, এখন থেকে একই সাথে কলেজে যাব। এভাবে কথা বলতে বলতে নীলার বাসার কাছাকাছি এসে আর নীলাও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার ভিতরে চলে যায়। এখন শুধু আমি আর মায়া দুজনের রাস্তা দিয়ে হেঁটে যে যার গন্তব্যে যাচ্ছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ আমার চোখ যায় মায়ার ঠোঁটের তিলটার দিকে। কি সুন্দর গোলাপি ঠোঁট, সাথে ঠোঁটের নিচের তিলটা। চোখ দুটো টানা টানা, একদম মায়াবী লাগছে তার মুখটাকে। কেমন যেন প্রথম দেখায় তার মায়ায় পড়ে যাচ্ছি আমি। হঠাৎ কে যেন আমার হাত ধরে জোরে টান দেয়। বাস্তব জগতে ফিরে আসি, দেখি মায়া আমাকে টান দিয়েছিল। পরে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন টান দিলা? তোকে যদি টান না দিতাম তাহলে এখন তুই হাসপাতালে থাকতি। আমি আবার হসপিটালে কোন দুঃখে থাকতে যাব? আরে বোকা, তোকে যদি টান না দিতাম তাহলে তোকে গাড়ি চাপা দিয়ে দিত। এবার বুঝছস? হুম তোর রাস্তা দিয়ে হাঁটার সময় মন থাকে কোথায়? মনটা তো তোর ওই ঠোঁটের তিলটার দিকে চলে যায়। কিছু বললি? না, চলো। হাঁটতে হাঁটতে মায়া একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে এখানে দাঁড়িয়ে পড়ছিস কেন? এখানে তো আমরা উঠেছি। ও, ভেতরে চলো, চা খেয়ে যাবে। আজকে থাক, অন্য একদিন আসবো, এখন যাই। আচ্ছা বাই, আগামীকাল দেখা হচ্ছে। বাই বলে আমিও বাড়িতে চলে আসলাম। বাড়ির সামনে এসে কলিং বেল বাজালাম, দেখি কেউ দরজা খুলছে না। বারে বারে বাজাতেই লাগলাম। অনেকক্ষণ পর মা এসে দরজা খুলে দিল আর বলল, তোকে কতবার বলেছি এভাবে বেল বাজাবি না, মাথাটা পুরাই খারাপ হয়ে গেছে। এই বলে মা কিচেনে চলে গেল। আমি আমার রুমে এসে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। তারপর রুমে এসে ড্রেস পরে কিচেনে গেলাম। গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আজকে কি রান্না করছো? বিরিয়ানি রান্না করছি, এদিকে আয়, আর এই প্লেটগুলো একটু ধুয়ে দে দেখি। আমিও আর কথা বাড়ালাম না। আমার ভালোই লাগে কিচেনে এসে মায়ের কাছে সাহায্য করতে। প্লেট ধুতে ধুতে মাকে জিজ্ঞেস করলাম, মা রিয়া কোথায় গেছে? রিয়া হচ্ছে আমার আদরের একমাত্র বোন। স্কুল এখনো ছুটি হয়নি, বাবা তুই গিয়ে একটু নিয়ে আসিস ওকে। ঠিক আছে মা। তারপর প্লেটে এক ধোয়া শেষ করে রিয়াকে মানে বোনকে আনতে গেলাম। গিয়ে দেখি রিয়ার স্কুল এখনো ছুটি হয়নি। তাই একটা মুদি দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। তখন সামনে তাকিয়ে দেখি একজন অন্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছে, আর অন্য পাশ দিয়ে একটা ট্রাক আসছে। হাতে থাকা চায়ের কাপটা রেখে দৌড়ে গেলাম অন্ধ লোকটার কাছে। তাড়াতাড়ি করে লোকটাকে সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে বললাম, আপনি ঠিক আছেন তো আঙ্কেল? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু তুমি বাবা কে? আমি এখানকারই ছেলে। আঙ্কেল এই নিন টাকা, এখন আপনি বাড়ি চলে যান।
যাই হোক, অন্ধ লোকটার কাছ থেকে বিদায় নিয়ে মুদি দোকানে এসে চায়ের বিলটা দিয়ে রিয়ার স্কুলের কাছে গেলাম। গিয়ে দেখি স্কুল ছুটি হয়ে গিয়েছে। একটু পর দেখি রিয়া, মানে আমার বোনটাও গেট দিয়ে বেরিয়ে এলো। আমি তার কাছে গেলাম। কি রে রিয়া, তোদের স্কুলে এত দেরিতে ছুটি হয়? আর এই নাও ব্যাগটা ধরো। তারপর আমি রিয়ার ব্যাগটা নিয়ে বললাম, রিক্সা দিয়ে যাবি নাকি হেঁটে হেঁটে যাবি? রিক্সা দিয়ে। একটা রিক্সা নিয়ে রিক্সায় রিয়াকে উঠিয়ে দিয়ে আমিও উঠে বসলাম। কিছুক্ষণ পরে আমরা পৌঁছালাম। রিয়াকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বললাম, তুই ভিতরে যা, আমি আসছি। রিয়া স্কুল ব্যাগটা নিয়ে বাসার ভিতরে চলে গেল। আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে ভিতরে গেলাম। আমি ভিতরে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলাম। তখন বোন এসে খাওয়ার জন্য ডেকে গেল। খাবার টেবিলে গিয়ে খাবার খেয়ে রুমে এসে একটু গেমস খেলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়, তাও আবার বোনের ডাকে। উঠে ফ্রেশ হয়ে বাইরে হাঁটার জন্য একটু বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি, আহা কি মনোরম পরিবেশ। ঠান্ডা হাওয়া বইছে, কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালাম। ফুচকাওয়ালাকে বললাম, মামা 1 প্লেট ফুচকা দেন, একটু বেশি ঝাল দিয়েন। এই নিন আপনার ফুচকা, টক কি দিব? টক দেওয়া লাগবে না, এভাবেই দেন। তারপরে 1 প্লেট ফুচকা নিয়ে খেতে লাগলাম। খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলেছি। প্রথমে একটু ঝাল লাগলেও এখন দেখি ভীষণ ঝাল লাগছে। গ্লাসে পানি নিয়ে খেলাম, তাও কাজ হচ্ছে না। চোখটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। সামনে তাকিয়ে দেখি কি যেন গোলাপি গোলাপি। আমি আর কিছু না ভেবে মুখের সাথে চেপে ধরলাম। আহা কি মিষ্টি মিষ্টি লাগছে। এইভাবে প্রায় 5 মিনিট থাকার পর একটু ঝাল কমলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ সামনে মায়া দাঁড়িয়ে আছে। আমি কি করলাম? তাড়াতাড়ি ফুচকাওয়ালাকে বিল দিয়ে দিলাম। তারপর দিলাম একটা দৌড়। আমাকে আর পাইকে। মায়া আমাকে দেখে হা করে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমার দৌড় দেখে ফুচকাওয়ালা বলল, আপনার ভাঙটি টাকাটা তো নিয়ে যান। আমি দৌড়াতে দৌড়াতে বললাম, লাগবে না, আপনি রেখে দিন। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে গেলাম। গিয়েই বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর বোন হাতে গ্লাসের মধ্যে পানি নিয়ে এলো আর এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? আমি রিয়ার হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে নিলাম। কি হয়েছে ভাই, কথা বলছো না কেন? কিছু না, তুই বই পড়, গিয়ে যা। সত্যি করে বলো কি হয়েছে। কিছু হয় নাই, বললাম তো। মা, ভাইয়ার জানি কি হলো? তাড়াতাড়ি রিয়ার মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। তাহলে বলো। আচ্ছা তাহলে শোন, ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। দেখি আমার বোনটা মানে রিয়া তো হাসতে হাসতে শেষ। রিয়ার হাসি শুনে মা কিচেন থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত হাসছিস কেন? কিছু হয়নি মা, তুমি রান্না করো। এদিকে রিয়া এখনো হাসছে। আমার তো রাগ হচ্ছে। এই এখানে হাসির কি আছে রে? রিয়া কোনো মতে হাসি থামিয়ে বলল, ভাইয়া তুমি একটা মেয়েকে কিস করেছো? আমার তো আরো হাসি পাচ্ছে। তো কি হয়েছে? ভুলবশত কিস করেছি, আগামীকালকে সরি বলে দিব। তাহলে কেন পালিয়ে আসলি? যদি ঠাস করে চর মেরে দিত, চর খাওয়ার ভয়ে, তাই তো পালিয়ে এসেছি। ও তাই? এখন এখান থেকে যা, আমি একটু ঘুমাবো। আমি গিয়ে এই ঘটনাটা মাকেও বলে আসি। বোন আমার, এই কথাটা মাকে বলিস না প্লিজ, তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না। বলবো না, তবে একটা শর্তে। যদি তুমি শর্তে রাজি থাকো। এখানেও আবার শর্ত লাগে নাকি? তাহলে আমি আসছি। আমি তোর শর্তে রাজি। কি শর্ত বলো? কলেজ থেকে আসার সময় প্রতিদিন আমার জন্য চকলেট ফুচকা নিয়ে আসতে হবে। রাজি থাকলে বলো, না হলে আমি গেলাম। না না, আমি রাজি। ওকে, আর শর্তটা যেন মনে থাকে। যাক, হাফ ছেড়ে বাঁচলাম এই পিচিটার কাছ থেকে। ভাবছি আগামীকালকে মায়ার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আর অন্যদিকে মায়া আমার কিস করার পর থেকে শুধু আমার কথাই ভাবছে, চেষ্টা করছে। তখনই চোখের সামনে সৌরভের কিস করাটা ভেসে উঠছে। মায়া মনে মনে ভাবে আমি সৌরভকে ভালোবেসে ফেললাম নাকি একটা কিস করাইতে। এমনিতে সৌরভকে প্রথম দেখাতে আমার কেমন যেন লেগে যায়। মন শুধু তাকে দেখার জন্যই ছটফট করে। এদিকে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। রিয়ার ডাকে ঘুমটা ভেঙে গেল।
ভাইয়া উঠে পড় ভাত খাওয়ার জন্য, আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি সকাল হয়ে গেছে নাকি? মা, দেখে যাও তোমার ছেলে পাগল হয়ে গেছে। রিয়ার ডাক শুনে মা আমার রুমে এলো আর রিয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? তোমার ছেলে জিজ্ঞেস করছে সকাল হয়ে গেছে নাকি। তখনও আমি ঘুমিয়েই আছি। তার ঘুম আমি ছুটাচ্ছি। মা রেগে আমার রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে শরীরে পানি অনুভব করলাম। ঘুম থেকে উঠে দেখি সত্যি আমার গায়ে পানি। ভাবছি ছাদটা ফুটো হয়ে গেল নাকি। তাড়াতাড়ি করে ছাদটার দিকে তাকিয়ে দেখলাম, না, ছাদটা তো ঠিকই আছে। তাহলে পানি কোথা থেকে এলো? ভুতুরে কারবার না তো? কারো হাসির শব্দ শুনে সাইডে তাকিয়ে দেখলাম রিয়া মানে বোন মুখ চেপে হাসছে। তার পাশেই মা বালতি হাতে রাগী চেহারায় দাঁড়িয়ে আছে। আবহাওয়া খারাপ দেখে আমি বিছানা থেকে তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনে একটু গেম খেলে তারপর আবার ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে কিছু নাস্তা করে রুমে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে শার্ট প্যান্ট পরে কলেজের দিকে রওনা দিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই ভাবছি, সেটা হলো মায়াকে নিয়ে। গতকাল যে ভুলবশত কিস করেছি, আজকে যদি থাপ্পড় দেয়, মেয়েদের বিশ্বাস নেই। থাপ্পড় খাওয়ার আগেই আমাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এসব ভাবতে ভাবতে মায়াদের বাসার সামনে এসে পড়লাম। দেখি মায়া দাঁড়িয়ে আছে, মনে হয় কলেজ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম। আমাকে দেখে মায়া বলল, কেমন আছো সৌরভ? আমি তো মায়ার কথা শুনে অবাক, কারণ যাকে গতকাল কিস করলাম আজকে তার আমাকে থাপ্পড় মারা বা গালিগালাজ করার কথা, সেই নাকি উল্টো আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো। এই তো ভালোই, তুই? ভালো। ও, কারোর জন্য অপেক্ষা করছিলে নাকি? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, কলেজ যাব। ও, দেখি মেয়েটা স্বাভাবিকভাবেই কথা বলছে। গতকালের ঘটনা মনে হয় মনে নাই। কোথায় হারিয়ে গেলি? না, কোথাও না। তাহলে চলো, লেট হয়ে যাচ্ছে। চলো। রাস্তা দিয়ে দুজনে হাঁটছি। আমি ভাবছি গতকালকে ঘটনার জন্য সরি বলে দেই, যেই ভাবা সেই কাজ। মায়া, গতকালের জন্য সরি। ইটস ওকে। আসলে আমি এরকম ঝাল খাইনি তো, তাই সহ্য করতে পারি না বলেই এরকম হলো। আমার তো খুব ভালো লেগেছে কিসটা। কিছু বলছিস? কিছু না, চলো তাড়াতাড়ি, পা চালা। কিছুক্ষণ হাঁটার পর আমরা নীলাদের বাসার সামনে এসে পড়লাম। দেখি নীলা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখা মাত্রই নীলা বলল, কেমন আছিস তোরা? ভালোই, এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। চল। যখন যাবার জন্য পা বাড়াবো তখন মায়া বলল, কি 3 জন মিলে রিক্সা করা যায়? একটা রিক্সাতে 3 জনের জায়গায় হবে না? তাহলে কি হবে? তোরা বরং একটা রিক্সাতে করে চলে যা, আমি অন্য রিক্সাতে করে আসছি। না না, এসব হবে না, একটা রিক্সাতেই যেতে হবে। তাহলে কিভাবে বসবো? কেন? সৌরভের কোলে আমি বসবো আর তুই সৌরভের পাশে বসবি, বেশ, হয়ে গেল। এটা কি করে হয়? না না, এটা সম্ভব না। লোকে দেখলে কি বলবে? লোকে কি বলছে না বলছে দেখার বিষয় নয়। তাহলে এক কাজ কর, তোরা একটা রিক্সাতে করে যা, আমি অন্য রিক্সাতে যাই। ওকে। নীলা একটা রিক্সা ডেকে রিক্সা করে চলে গেল। এদিকে আমি জীবনেও কোনো মেয়ের সাথে রিক্সাতে উঠিনি, তাই কেমন যেন লাগছে। মায়া রিক্সা ডেকে নিয়ে এসে বলল, উঠে পড়ো। আমি কিছু বললাম না, রিক্সাতে উঠে বসলাম। রিক্সা রিক্সার মতো করে চলছে। অবশেষে পৌঁছালাম কলেজের সামনে। রিক্সা থেকে যখন নামতে যাব তখন সামনে তাকিয়ে দেখলাম দিয়া। আপনারা ভাবছেন দিয়া আবার কে? আসলে দিয়া নাকি আমাকে ভালোবাসে। অনেকবার বুঝিয়েছি আমি তাকে ভালোবাসি না, তাও এই মেয়ে আমার পিছু ছাড়ছে না। রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে কলেজের ভিতরে যাওয়ার জন্য পা বাড়াবো, তখন দিয়া আমার সামনে এসে দাঁড়ালো। তুমি সামনে দাঁড়িয়ে আছো কেন? আই লাভ ইউ সৌরভ। তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? কেন? নাকি ওই মেয়েটার জন্য? দিয়া, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আর তাছাড়াও এখন এসব তোমার আবেগ, আর যখন তোর আবেগ কেটে যাবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে
আর এখন ভালো মতো পড়াশোনা করো, ওকে? কি নেই আমার মধ্যে যে আমাকে ভালোবাসতে পারবে না? এটা শুধু তোমার আবেগ, বুঝছো? আর কিছু বলার নেই। এটা আমার আবেগ না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তখনই মায়া যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সৌরভ আমার বয়ফ্রেন্ড। এখন বুঝলে তো কেন সৌরভ তোমাকে ভালোবাসতে পারবে না? আমি মায়ার কথা শুনে অবাকের পর অবাক হচ্ছি। দুদিনের পরিচয়ে নাকি আমি তার বয়ফ্রেন্ড হয়ে গেলাম। এদিকে মায়ার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। দিয়া চলে যাবার পর মায়ার দিকে হা করে তাকালাম। আমার এরকম তাকানো দেখে মায়া বলল, এইভাবে তাকানোর কি আছে? মুখে মশা ঢুকে যাবে। তুই দিয়াকে এসব কথা কেন বললি? এই কথা না বললে তো তোর পিছে লেগেই থাকতো। ওহ, হুম, আমি থাকতে তো আর কোনো মেয়ে এখন তোমার কাছে আসতে পারবে না, কারণ এখন শুধু তুমি আমার। চল, দেরি হয়ে যাচ্ছে ক্লাসের জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপরে সোজা ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখলাম সবাই এসে পড়েছে। আমি পিছনের বেঞ্চে গিয়ে বসলাম নীলার সাথে। প্রতিদিনের ব্যাপার আর কি। কিছুক্ষণ পর মায়াও এসে আমাদের সাথে বসলো। তখন নীলা জিজ্ঞাসা করলো, তোদের আসতে এত দেরি হলো কেন? আসলে রিক্সা থেকে একটা ভেজাল বাজলো, তাই দেরি হয়ে গেছে। কি ফেচাল? ওই যে দিয়া আছে না, ওই মেয়েটার জন্য। ও, এই তোরা চুপ কর, স্যার আসছে। তারপরে সবাই চুপ করে থাকলাম। স্যার আসলো আর ক্লাস করিয়ে চলে গেল। ক্লাস শেষ করে বন্ধুদের আড্ডাখানায় গেলাম। দেখি সবাই বসে আছে আর এক একজন তো মনের সুখে বেনসন টানছে। আমি গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম, কেমন আছিস রে তোরা? ভালোই, তুই? ভালো। রনিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? নাকি আজ কলেজে আসেনি? আরে মামা, রনি তো এখন তার অনামিকার সাথেই থাকে। তাছাড়া এখন তার সময় কোথায়, সারাক্ষণ তো অনামিকার সাথেই থাকে। শালা তো জিএফ পাইয়া বন্ধুদের ভুলে গেছে। হুম। তোর অবস্থা কি আসিফ? নীলারে বলছো তোর মনের কথাটা? আসিফ নাকি নীলাকে ভালোবাসে, কিন্তু এখন এই কথা নীলাকে বলেনি। না, এখনই বলছি না, সময় হলেই বলবো। তাহলে কখন বলবি? নাকি তার 2-3টা বেবি হলে বলবি? এই কথা বলে সবাই হেসে উঠলাম। আমাদের হাসি থামিয়ে দিয়ে আসিফ বলল, থাম তোরা, কালকের মধ্যেই আমি নীলাকে আমার ভালোবাসার কথা বলবো। এই আসিফ মনে হয় খেপে গেছে। এই বলে আবার হাসছি। বিজয় কোনো রকমে হাসি থামিয়ে বলল, তাহলে আজকে পার্টি হয়ে যাক। চল, তোদের জন্য আজকে রাতে পার্টি দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? শর্ত হলো আমার মনের কথা নীলাকে বলে দিতে হবে। আমরা রাজি আছি। কি বলিস তোরা? হ্যাঁ। তাহলে সব ফ্রেন্ডকেই বলে দেই আজকে রাতে পার্টি হবে, সাথে নীলাকেও জানিয়ে দেই। কি বলিস আসিফ? তোদের ইচ্ছা। তারপরে আমি নীলাকে ফোন দিলাম। অন্যদিকে নীলা আর মায়া বসে গল্প করছিল। তখন মায়া নীলাকে জিজ্ঞেস করলো, নীলা, সৌরভকে তোর কেমন লাগে? ভালোই লাগে। কেন? এমনি। আচ্ছা, সৌরভ তোর কি হয়? সম্পর্কে মামা তো ভাই হয়। ও, সৌরভের কি কোনো গার্লফ্রেন্ড আছে? আচ্ছা, এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছিস? দরকার আছে তাই। বল, আছে কি নেই? নাই। আর তুই এসব জেনে কি করবি? কেন, তোর ভাইয়ের সাথে প্রেম করব? নীলা তো অবাক মায়ার এরকম কথা শুনে। আই, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে নাকি পাগল টাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর ভাইয়ের জন্য পাগল হয়ে গেছি। পাগল হইতাম না অবশ্য, তোর ভাইয়ের কারণেই তোর জন্য পাগল হয়ে গেছি। কি করেছে সৌরভ? আমাকে সে... মায়ার কথাগুলো বলার আগেই আমার ফোন রিসিভ করে নীলা বলল, কোথায় তুই? আশিকদের সাথে আছি। আর শোন, যে কারণে ফোন দিয়েছি, আজকে রাতে আসিফ নাকি পার্টি দিবে কোথায়? আমাদের ক্লাবে। তোরা চলে আসিস।
ঠিক আছে। বাই। আজকে তোরা চলে যাস, আমার জন্য অপেক্ষা করতে হবে না। হুম। ফোন রেখে দিয়ে নীলা মায়ার দিকে তাকালো। মায়া নীলাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তাকিয়ে আছিস কেন? আর কে ফোন করেছিল? সৌরভ ফোন করেছিল আর বলল আজকে রাতে নাকি পার্টি হবে আমাদের ক্লাব ঘরে, তাই আমাদেরকে ইনভাইট করলো যেতে। তো কি হয়েছে, তুই রেডি থাকিস, আমি তোদের বাসায় চলে আসব, তারপর দুজনে চলে যাব। ওকে, এখন চল বাসায় যাই। সৌরভ যাবে না? তার জন্য অপেক্ষা করতে মানা করেছে। আর তুই তার কথা ভাবছিস কেন? সে ঠিক চলে যাবে। চল। অন্যদিকে আমি সব বন্ধুদের ইনভাইট করে তারপর আসিফকে বললাম, তাহলে রাতে দেখা হচ্ছে, এখন চলি। এ আশিক চল। চল। বিজয় একটা দে দেখি, টানতে টানতে যাই। আমাকেও একটা দে। তারপর মনের সুখে টানতে টানতে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে দেখি আন্টি বসে আছে। আমি আন্টিকে দেখে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আন্টি? এই তো ভালোই। তুমি এখানে কেন? তখনই মা বলল, এ আমার ছেলে সৌরভ। এ তোমার ছেলে? এত বড় হয়ে গেছে? হ্যাঁ। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি আন্টিকে কিভাবে চিনো? আরে বোকা, চিনবো না কেন, ছোটবেলার বান্ধবীকে। ও মা, তোমরা গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে আমি আমার রুমের দিকে হাঁটা ধরলাম। আমার রুমের সামনে গিয়ে দেখি রুমের দরজা খোলা। তারপর ভিতরে গিয়ে তো আমি অবাক। ভিতরে গিয়ে দেখি মায়া আমার বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়ছে। আমি আচমকা ঘরে ঢুকাতে মায়া ঘাবড়ে গিয়ে দরজার দিকে দেখে আর আমাকে দেখতে পায়। পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? আর তুমি আমার বিছানায় শুয়ে আছো কেন? তার মানে মায়ের বান্ধবীর ছেলে তুই? আর তুই আমার রুমে কি করছিস? কিছু না, ওই একটু তোর গল্পের বইগুলো শুয়ে শুয়ে পড়ছিলাম। ও তা কখন আসলি তোরা আমাদের বাসায়? এই তো একটু আগে। তোর রুমটা তো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিস দেখছি। এসব দিয়া আর মায়ের কাজ। প্রতিদিন রুমটাকে গুছিয়ে দেই। ও, আর এই দিয়াকে? আরে দিয়া আমার বোন। তা দিয়াকে দেখছি না তো। মনে হয় বাইরে গেছে। ও, তুই থাক, আমি একটু গোসল করে আসি। এই বলে আমি বাথরুমে গেলাম। শাওয়ার নিয়ে যখন কাপড় চেঞ্জ করব তখন মনে পড়ল আমি তো বাথরুমে আসার সময় কোনো কাপড় নিয়ে আসিনি। এখন কি হবে? কোনো উপায় না পেয়ে মায়াকে ডাক দিলাম। মনে হয় রুমেই আসিল, তাই আমার ডাকে সাড়া দিল আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছিস কেন? বাথরুমের ভিতর থেকে আমি কাপড় আনতে ভুলে গেছি, একটু টাওয়েলটা দিয়ে যা। কোথায় রেখেছিস টাওয়ালটা? আলমারিতে হবে। ওকে। অনেকক্ষণ হয়ে গেল তাও টাওয়েলটা দিচ্ছে না, তাই আবার ডাক দিলাম। বাইরে থেকে মায়া বলল, দরজা বন্ধ, তাহলে কিভাবে দেব? আমি দরজাটা একটুখানি খুলে হাত বাড়িয়ে বললাম, আমার হাতে টাওয়েলটা দিয়ে দে। দেব, তবে একটা শাস্তি তোকে পেতে হবে। কিসের শাস্তি? আর আমি তো কোনো চুরি ডাকাতি করেছি নাকি যে শাস্তি পেতে হবে? কি জন্য শাস্তি মানে? সেদিন আমাকে কিস করার শাস্তি। তার জন্য তো আমি তোর কাছে ক্ষমা চাইছি, তাহলে আবার শাস্তি কেন? আমার ইচ্ছা। ঠিক আছে, যা শাস্তি দিবি মেনে নেব। এখন দয়া করে টাওয়েলটা দে। এই কথা বলাতে মায়া আমার হাতে টাওয়েলটা দিয়ে বলল, টাওয়েলটা নিয়ে মাথা শরীরের পানি মুছে টাওয়েলটা কোমরে পেঁচিয়ে বের হলাম। বের হয়ে দেখি মায়া রুমে নেই, তাই তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিলাম। তারপর একটু চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, তখন দরজায় টোকা দিল। আমি জিজ্ঞেস করলাম, কে? আমি মায়া। একটু দাঁড়া, দরজাটা খুলছি। আমি দরজাটা খুলে দিয়ে বিছানায় এসে বসে হাতে ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। একটু ফেসবুকিং করছি।
তখন মায়া এসে আমার পাশে বসলো আর বলল, শাস্তির কথা ভুলে গেছিস? ও আমি তো ভুলেই গেছিলাম। কি শাস্তি? শাস্তিটা হলো আমাকে আবারও একবার কিস করতে হবে। এসব কি বলছিস? আর দরজা বন্ধ করলি কেন? এই মেয়ে বলে কি ভুল করে সেদিন কিস করেছিলাম, এখন নাকি কিস করার শাস্তি কিস করতে হবে? দরজা বন্ধ করছি যেন তোর কিস করাটা কেউ দেখতে না পায়, তাই দরজা বন্ধ করেছি। মেয়েটার বুদ্ধি আছে। ও আর সেদিন ভুলবশত কিস করেছিলাম বলে তার শাস্তি আর একটা কিস। অন্য কোনো শাস্তিতে আমি তোকে কিস করতে পারবো না। না পারলে কিছু করার নেই। আমি আন্টিকে মানে আমার মাকে গিয়ে বলছি তুই আমাকে সেদিন কিস করেছিস। কথাটা বলেই মায়া দরজার দিকে যাচ্ছিল। আমি তার হাতটা ধরে বললাম, আমি রাজি আছি, তবু মাকে কিছু বলিস না। আমার কথা শুনে মায়া দাঁড়িয়ে পড়ল, তারপর আমার কাছে এসে বসে বলল, তাহলে এখন কিস করো। আমার লজ্জা লাগে। কথা বলার আগেই মায়া তার হাত দিয়ে মাথাটা টান দিয়ে নিয়ে আমার ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল, আর এমন কিস করছে যেন অনেক দিন ধরে খেতে পাইনি। এদিকে আমারও অবস্থা খারাপ তার এরকম কিস করাতে, তাই আমি তার কিসের রেসপন্স দিতে লাগলাম। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমার তো ঠোঁট ফেটে যাওয়ার মতো অবস্থা, তবুও ছাড়ার নামই নেই। তাই বাধ্য হয়ে আমি মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, আর দুজনে হাঁপাতে থাকলাম। আমি উঠে সোজা ওয়াশরুমে গেলাম, মুখটা ধুয়ে তারপর বের হলাম। বের হয়ে দেখি মায়া তার চুল ঠিক করছে। আমি বললাম, এভাবে কেউ কিস করে? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। মরার কথা শুনে মায়া আমাকে একটা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে চড়ে বসে বলল, একদম মরার কথা বলবে না, বুঝেছিস? আমি মায়ার এরকম আচরণ দেখে অবাকের পর অবাক হচ্ছি। কি হচ্ছে আমার সাথে এসব? তুই এরকম করছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? কেন তুই বুঝিস না কেন আমি এরকম করি? না, কেন এরকম করছিস? কারণ আমি তোকে ভালোবেসে ফেলেছি। এই বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি তাকে বুক থেকে উঠিয়ে বললাম, আমার বিশ্বাস হচ্ছে না। আর কবে থেকে তুই আমাকে ভালোবাসিস? সেই প্রথম দেখার থেকেই তোমাকে আমার মনে ধরেছে। আর সেদিন তুমি ওই ফুচকার দোকানে কিস করেছিলে, সেই কিসের জন্য আমি রাতে ঘুমাতে পারিনি। চোখ দুটো বন্ধ করলেই তোমার ওই কিসটা ভেসে উঠতো। জানি না, মন শুধু তোমাকেই খুঁজে সারাক্ষণ। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি সৌরভ, আমাকে ফিরিয়ে দিও না। আমি একটু মজা করার জন্য বললাম, আমি তোকে ভালোবাসতে পারবো? আমি আরেকজনকে ভালোবাসি। আমার এই কথা বলাতে মায়া রেগে, কি এই মেয়েটা, নাম বলো তাড়াতাড়ি। রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বলেছিলাম। হুম, এখন তো ছাড়ো। রুমে দুজনকে কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। তার আগে বলো আই লাভ ইউ। বলো। আমি বলতে পারবো না। তাহলে আমিও ছাড়তে পারবো না, এভাবেই থাকো। তাহলে শোনো, বলো। আই লাভ ইউ মায়া। আই লাভ ইউ টু জানু। এখন ছাড়ো। এখন আমাকে একটা কিস করো। কি? জানু। তারপর মায়ার কপালে একটা ভালোবাসার পরও সেঁকে দিলাম। এখন হয়েছে, এখন তো ছাড়ো। আমাকে ছেড়ে দিয়ে মায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, এখন নিচে চলো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। আন্টি কি চলে গেছে? কিছুক্ষণ আগে। তারপর আর কি করার, নিচে গিয়ে বাইকটা বের করে মায়াকে বাসায় পৌঁছে দিলাম। পৌঁছে দিয়ে আসতে যাব, তখন মায়া বলল, বাই জানু। বাই। আর রাতে রেডি হয়ে থেকো, একসাথে পার্টিতে যাব, কেমন? ওকে জানু। তারপর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে রুমে গিয়ে একটু শুয়ে শুয়ে ভাবছি, আজকে কি থেকে কি হয়ে গেল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেই জানি না। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে মায়ার বাসায় যাচ্ছি। মায়ার বাসার সামনে গিয়ে বাইকটা দাঁড় করিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সৌরভ, এই সময় তুমি এখানে?
আসলে আন্টি আজকে আমাদের কলেজের বন্ধুরা মিলে একটা পার্টি দিয়েছে, তাই মায়াকে নিতে এসেছি। ও, ভিতরে এসো। আমি ভিতরে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি মায়া কি বাসায় আছে? হ্যাঁ, মায়া তার রুমেই আছে। আন্টি মায়ের রুমটা কোন দিকে? ওই যে ওইদিকে। আমি সিঁড়ি বেয়ে উঠে মায়ার রুমে গেলাম। ভিতরে গিয়ে দেখি মায়া নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। তাই আমি তার পড়ার টেবিলের সামনে চেয়ারে গিয়ে বসলাম। বসে বসে ফেসবুকিং করছিলাম। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনলাম। সামনে তাকিয়ে দেখি মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে, শুধু একটা টাওয়েল শরীরে জড়িয়ে চুলের পানি মুছতে মুছতে। আমি যে তার রুমে আছি সেটা মনে হয় খেয়াল করেনি। যখন সামনে তাকিয়ে আমাকে দেখলো তখন জোরে একটা চিৎকার দিল। আমি তাড়াতাড়ি গিয়ে মায়ের মুখটা চেপে ধরলাম। মায়ার চিৎকার শুনে আন্টি নিচ থেকে জিজ্ঞেস করছে, কি হয়েছে, চিৎকার করছিস কেন? মায়ার মুখটা এখনো চেপে ধরে আছি। পরে মায়া মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলল, কিছু হয়নি মা। এভাবে কেউ চিৎকার করে? ওহ, আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি আমার রুমে কি করছো আর কখন আসছো? এই তো একটু আগে এসেছি, তুমি রুমে ছিলে না, তাই বসে ফেসবুকিং করছিলাম। ও, এসব এখনো কি পড়ে আছো? যাও গিয়ে পাল্টে এসো। কেন ভালো লাগে না বুঝি? এই তুমি আমার দিকে এভাবে এগোচ্ছ কেন? তখন আমি বিছানায় বসেছিলাম, আমি বিছানার একপাশে পিছাচ্ছি। কেন এখন রোম্যান্স করব? এখন এসব হবে না, তাছাড়া দরজা খোলা কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কেউ দেখবে না, এই সময় কেউ আমার রুমে আসবে না। আমার দিকে এগোতে থাকে আর আমি পিছাতে। একসময় মায়া আমার দুপা টান দিয়ে আমাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর আমার বুকের উপর এসে জড়িয়ে ধরে, গালে গলায় ইচ্ছে মতো কিস করতে থাকে। আমি যত ছাড়ানোর চেষ্টা করছি তত জোরে জোরে কিস করতে থাকে। একসময় আমি আর না পেরে তার পিঠ খামচে ধরলাম। এভাবে কিছুক্ষণ চলার পর আমার ঠোঁট জোড়া তার মিষ্টি গোলাপি ঠোঁটের দখল নিয়ে নিল। আমার চুলগুলো খামচে ধরে এমনভাবে ঠোঁট জোড়া কিস করছে, আমার তো প্রাণ যায় যায় অবস্থা। এভাবে 5 মিনিট চলার পর মায়া ছেড়ে দিয়ে আমার বুকের উপর শুয়ে পড়ল আর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এদিকে আমারও একই দশা। কিছুক্ষণ আমার বুকের উপর শুয়ে থেকে মায়া বলল, এভাবে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে দেবে গো? অবশ্যই দেব, তার আগে এখন উঠো দেখি। আর একটু থাকি না, এইভাবে থাকতে আমার খুব ভালো লাগছে। এখন তাড়াতাড়ি উঠো, রেডি হও, আমাদের পার্টিতে যেতে হবে তো। এই বলে মায়া আমার বুক থেকে মাথা তুলে বিছানায় বসলো। আমিও উঠে তার পাশে বসে তাকে বললাম, যাও রেডি হয়ে এসো, আমাদের এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। মায়া উঠে আলমারির কাছে গিয়ে আলমারির দরজা খুলে ভিতরে যা যা ড্রেস আছে সবগুলো আমার সামনে এনে বলল, জানো কোন ড্রেসটা আমাকে মানাবে বলো? দেখি 3 পিস আর আজকালের ডিজিটাল পোশাক। তা দেখে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া এসব ড্রেস ছাড়া কি অন্য কোনো ড্রেস নেই? এসব ড্রেস তোমার পছন্দ হয়নি? হয়েছে, বাট তোমাকে শাড়ি পরলে বেশি মানাবে। তাহলে বলো কি রঙের শাড়ি তোমার পছন্দ? কালো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ও, তুমি পরিয়ে দাও না গো। আমি? তা না তো কি? ওকে, শাড়িটা দাও। তারপর মায়া আলমারি থেকে একটা নতুন কালো রঙের শাড়ি বের করে দিল। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি শাড়ি কচিটা গুজে দিলাম। কচিটা গুজে দেওয়ার সময় আমার হাতটা তার পেটে লেগে যায় আর মায়া একটু শিহরিত অনুভব করে। তারপর আমি মায়াকে বলি, শাড়ি পরানো শেষ, এখন চলো। মায়া আমাকে থামিয়ে দিয়ে আলমারি থেকে একটা কালো রঙের শার্ট বের করে আমার দিকে দিয়ে বলে, এটা পরে নাও। আমার তো শার্ট আছে। আমাকে কালো শাড়ি পরতে বলে এখন কালো শার্ট পরতে চাচ্ছ না? আমি কখন বললাম শার্টটা পরবো না? তাহলে এটা পরছো না কেন? দাও, আমি ওয়াশরুম থেকে পরে আসছি। ওয়াশরুমে যেতে হবে না, আমার সামনেই শার্ট চেঞ্জ করো। তাহলে তুমি ওইদিকে ঘোরো। আমার সামনে শার্ট পাল্টাতে কি সমস্যা তোমার? কোনো মেয়ের সামনে শার্ট খুলতে আমার লজ্জা লাগে। শার্ট কেন? বিয়ে করলে তো সবই খুলতে হবে। কিছু বললে? কিছু না।
তারপরে শার্ট চেঞ্জ করে মায়াকে ঘুরতে বললাম। মায়া ঘুরে আমাকে দেখে টাসকি খায় আর মনে মনে ভাবে, কালো শার্টে সৌরভকে আমার মনের রাজ্যের রাজকুমার লাগছে। আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়াকে জিজ্ঞেস করলাম, কিছু দেখেছো এমন করে? আমার রাজকুমারকে। কি বলছো এসব? কই কিছু না তো। এখন যাওয়া যাক। তারপরে নিচে এসে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার বাইরে এসে মায়াকে বললাম, নীলাও কি যাবে আমাদের সাথে? তাকে বলে দিয়েছি যেন আগে চলে যায়। ও। তারপর বাইকে উঠে মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরে চললাম পার্টিতে। অবশেষে সেখানে গিয়ে পৌঁছালাম। বাইক থেকে নেমে বাইকটা পার্ক করে ভিতরে গেলাম দুজনে। ভিতরে গিয়ে দেখি সবাই চলে এসেছে। আমি মায়াকে বললাম, চলো আসিফের সাথে দেখা করে আসি। আসিফের কাছে গেলাম। মায়া আমার একটা হাত জড়িয়ে ধরেই আছে। গিয়ে দেখি আসিফ আর নীলা একটা টেবিলে হাত দিয়ে একে অপরের দিকে এক পানে চেয়ে বসে আছে। আমি টেবিলের উপর হাত দিয়ে একটা থাপ্পড় দিলাম। টেবিলে থাপ্পড় দেয়া দেখে আসিফ আর নীলা চমকে উঠল। আসিফ এদিক ওদিক তাকিয়ে আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে তোরা কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তোরা কি এখানে বসে প্রেম করছিলে নাকি? না তেমন কিছু না। আর এদিকে নীলাও দেখে আমার কথা শুনে লজ্জা পেয়েছে। তাই আমি আসিফের কানে কানে বললাম, মামা আজকে সুযোগ নীলাকে প্রপোজ করার। এখানে? এখানে নয়তো বাড়িতে। চেষ্টা করে দেখবো। এই কানে কি ফিসফিস করছিস? মায়ার কথা শুনে নীলা সামনের দিকে তাকিয়ে মায়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি মায়া, তুই না বলছিলা আসবি না? আমি তো আসবো না বলিনি, বলেছি তোর সাথে আসতে পারবো না। আমার সাথে আসলে কি হতো? বয়ফ্রেন্ডের সাথে এসেছি, তাই তোর আসতে পারলাম না, সরি রে। এই মেয়ের মুখে কোনো কথাই আটকায় না দেখছি। এখন যদি বন্ধুরা জানে আমি মায়ার বয়ফ্রেন্ড, তাহলে আমার পকেটের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোর বয়ফ্রেন্ড কোথায়? এই তো আমার আমি মায়াকে একটা চিমটি দিয়ে বললাম, তার বয়ফ্রেন্ড বাইরেই আছে। ও চলো ওই দিকটাই যাই মায়া। চলো। কেন চিমটি দিয়েছো? এর সুদ কিন্তু তোমাকে দিতে হবে। বলে একটা ভেংচি কেটে নীলার সাথে অন্য পাশে চলে গেল। আমি আর আসিফ একটা টেবিলে গিয়ে বসলাম। তখন আশিক এসে বলল, তোরা এখানে? আমি তো তোদের সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, তোদের কোথাও দেখছিলাম না তাই খুঁজছিলাম। ও। সবাই চলে এসেছে, এখন পার্টি শুরু করা যাক। চলো। তারপর পার্টি রুমে গেলাম। গিয়ে বললাম, বন্ধুরা সবাই শোনো, আজকের পার্টি দিয়েছে আমাদের আসিফ। আমরা তাকে ধন্যবাদ দিয়ে একটা জোরে হাতের তালি দেই। তারপর সবাই মিলে আসিফকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করলাম, আসিফ তুই কি কারণে আজকে আমাদের জন্য পার্টি দিয়েছিস? আমি এই পার্টি রেখেছি কারণ আমি একজনকে খুব ভালোবাসি। এই পার্টিতে তাকে প্রপোজ করব বলে এই পার্টি রেখেছি। কে আপনার ভালোবাসার মানুষ? আছে, আমি এখন তাকে ডাকবো। তারপর আসিফ নীলাকে সবার সামনে ডেকে প্রপোজ করলো। নীলাও আসিফের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। সবাই এসে আসিফ আর নীলাকে শুভকামনা জানালো। পরে আমি সবার উদ্দেশ্য করে বললাম, এখন সবাই এনজয় করতে পারেন, লেটস দ্য মিউজিক। যে যার মতো করে ড্রিঙ্ক করে গানের তালে তালে নাচছে। আমি একা বসে বসে ড্রিঙ্ক করছিলাম। হঠাৎ চোখ যায় ভিড়ের মধ্যে মায়া অন্য একটা ছেলের সাথে কাপল ড্যান্স করছে। আমার কেমন যেন লাগতে শুরু করলো। মায়াকে অন্য ছেলের সাথে দেখে আমি আরো বেশি বেশি করে ড্রিঙ্ক করতে লাগলাম। তখন একটা মেয়ে এসে আমাকে বলল, সবাই ড্যান্স করছে কিন্তু আপনি এখানে একা বসে এত ড্রিঙ্ক করছেন কেন? এমনি। চলেন আমার সাথে ড্যান্স করতে। আমিও কেন জানি মেয়েটার কথা ফেলতে পারলাম না। মেয়েটা আমার হাত ধরে নিয়ে গেল, আমার সাথে ড্যান্স করতে শুরু করলো। কিছুক্ষণ এভাবে ড্যান্স করার পর কে যেন পিছন থেকে আমার শার্ট ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। আমি ঘুরে দেখে অবাক, কেউ না, এটা মায়া। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি বললাম, আমাকে এখানে নিয়ে এলে কেন?
অন্য মেয়ের সাথে খুব ড্যান্স করতে ভালো লাগে। তুমিও তো অন্য ছেলের সাথে ড্যান্স করেছো, আমি কি তোমাকে কিছু বলেছি? তাই বলে তুমি অন্য মেয়ের সাথে গায়ে পড়ে ড্যান্স করবে? আমি অন্য কারোর সাথে ড্যান্স করলে দোষ, আর তুমি করলে দোষ না। আমি তো জাস্ট ফ্রেন্ড বলে তার ডান্স করেছি। ফ্রেন্ড না অন্য কিছু? জাস্ট ফ্রেন্ড। আর তুমি কি খেয়েছো? উল্টাপাল্টা বলেছো। আমি যেই খাই না বিষ খাই, তাতে কার কি যায় আসে? আমার যায় আসে। আর তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। কিভাবে বিশ্বাস করব? যে করেই হোক। তাহলে আমার নাম তোমার হাতে লিখতে পারবে? পারবো। আমার নামও কিন্তু তোমার হাতে লিখতে হবে, যেন মুছে না যায়। ঠিক আছে, এখন বাড়িতে চলো। হুম। তারপর আমি মায়াকে ধরে বাইকের কাছে নিয়ে গেলাম। মায়াকে সামনে আমার দিকে মুখ করে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে বললাম, মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আসলে মায়াও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে, যার কারণে মাতাল ছিল একটু। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কোনো মতে বাইক চালিয়ে মায়ার বাসায় পৌঁছালাম। বাইক থেকে নেমে মায়াকেও নামিয়ে বললাম, মায়া, তোমার বাসায় পৌঁছে গিয়েছি। এই বলে আমি তার হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাব, তখন মায়া বলল, আমি হাঁটতে পারবো না। কেন? আমি জানি না। তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। আমিও আর কিছু বললাম না, আর বললেও কোনো লাভ হবে না। তাই বাধ্য ছেলের মতো মায়াকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। দেখি মায়া তার হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝলাম না। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে বলল, কি হয়েছে মায়ার? কিছু হয়নি, একটু ড্রিঙ্ক করেছিল, তাই একটু তার মাথা ধরেছে। ও, তাকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দাও। ওকে আন্টি। কিছু করার নেই, এই আটা বস্তার মতো মেয়েকে কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তারপর মায়াকে তার রুমে নিয়ে গিয়ে তাকে বিছানায় শুয়ে আসতে যাব, তখন মায়া আমার হাত ধরে টান দেয়। আমি তাল সামলাতে না পেরে মায়ার উপরে পড়ে যাই। আমি উঠতে যাব, মায়া আমাকে জড়িয়ে ধরে ফেলে। আমি ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই নিজেকে ছাড়াতে পারছি না। তখন হঠাৎ চোখ যায় দরজার দিকে। দেখি আন্টি, মানে মায়ার মা দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ একদিকে মায়া আমাকে আরো জোরে জড়িয়ে ধরছে আর বলছে, জানো তুমি এমন করছো কেন? একটু কিস করতে দাও না গো। অন্যদিকে আন্টি কি করি এখন? উপায় না পেয়ে মায়ের ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। আন্টি আগে চলে গেল কিছু না বলে, হয়তো বুঝতে পারছে কিছু একটা। আর এদিকে তাকে কিস করছি দেখে সুযোগ বুঝে জড়িয়ে ধরে আমাকে ঘুরিয়ে আমার উপর মায়া, আর আমি নিচে। তবু কিস করা থামছেই না, চলতেই আছে। একসময় মায়া আমার শার্টের বোতাম খোলা শুরু করে দিয়েছে। তারপর মায়া পাগলের মতো আমার মুখে, কানে, গলায়, বুকে কিস করা শুরু করে দিয়েছে। আমিও সইতে না পেরে তার চুল, পিঠ খামচে ধরছি। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছুর অনুভবে। চোখ খুলে দেখি মায়া আমার উপরে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। একদম বাচ্চা বাচ্চা লাগছে। তার কপালে চুলগুলো সরিয়ে তার কপালে একটা চুম্মা দিলাম। আমার চুমু দেওয়াতে মায়ার ঘুমটা ভেঙে যায়। তখন আমি বলি, এভাবে শুয়ে থাকবে নাকি উঠবে? আর একটু শুয়ে থাকি। আমাকে বাড়িতে যেতে হবে তো। আর তাছাড়াও তোমার মা কি ভাববে বলো তো? যা হয়েছে নিশ্চয়ই খারাপ কিছু ভেবে নিয়েছে। যে যাই ভাবুক, তাতে কিছু আসে যায় না। তুমি শুয়ে থাকো। তুমি কেন বুঝছো না? 8টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। আমার কিছু বুঝতে হবে না। আর 8টা 9টা বাজুক, তুমি চুপচাপ শুয়ে থাকো। আর বেশি কথা বললে ভালো হবে না। তুমি শুয়ে থাকো, আমি যাচ্ছি। তাকে ছাড়িয়ে যখন গা থেকে চাদরটা সরাই, দেখি আমার শরীরে কিছু নেই। আমি তখন তাড়াতাড়ি করে চাদরটা যেই টান দিয়েছি, দেখি মায়ার শরীরেও নেই। কি লজ্জা, কি লজ্জা! আমি চোখ বন্ধ করে চাদরটা তার দিকে দিয়ে বললাম, নাও চাদরটা গায়ে দাও। চাদরটা না নিয়ে উল্টো আমাকে টান দিল। আমি আবার বিছানায় গিয়ে পড়লাম। আমি বিছানায় গিয়ে পড়তেই মায়া আমাকে আবার জড়িয়ে ধরল। এক হাত দিয়ে চাদরটা আবার গায়ে জড়িয়ে দিল। আমি এখনো চোখ বন্ধ করে আছি। তা দেখে মায়া বলল, কি ব্যাপার, চোখ বন্ধ করে আছো কেন? আমার শার্ট প্যান্ট কোথায়?
আর তোমার শরীরে কিছু নেই কেন? কেন, শার্ট প্যান্ট দিয়ে তুমি কি করবে? আমার শার্ট প্যান্ট কোথায় আগে বলো। আর তুমি এত নির্লজ্জ মেয়ে আগে জানতাম না। আছে। আর এখানে নির্লজ্জের কি আছে? আমি আর তুমিই তো আছি, কেউ নেই তো। তুমি এমন করছো কেন? আর বলো, আমার প্যান্ট কোথায়? চোখ বন্ধ করে দেখাতে পারছি না। তোমাকে কে চোখ বন্ধ করে থাকতে বলেছে? চোখ খোলো। আমি আর চোখ বন্ধ করে না থাকতে পেরে চোখ খুললাম আর বললাম, আমার শার্ট প্যান্ট কোথায়? আর আমার সাথে কি করেছো? সবাই যা করে। তুমি তো দেখছি বিয়ের আগেই আমার সবকিছু নিয়ে নিলে, এখন তো ছাড়ো। বিয়ের পরেও হবে, তার আগে এখন আরেকবার হয়ে যাক। এখন আর এসব হবে না। বলার আগেই মায়া তার গোলাপি ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দিল আর জোরে জোরে তার ঠোঁট আমার ঠোঁটে চেপে এলোপাতাড়ি কিস করতে লাগলো। আমি কিছু করতে না পেরে তার কিসের রেসপন্স দিতে লাগলাম। এভাবে প্রায় 15-20 মিনিট চলার পর মায়া ছেড়ে আমার বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো আর তার হাঁপানোর গরম শ্বাস আমার বুকে এসে লাগলো। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, এখন তো হয়েছে, এখন ছাড়ো। আর একটু শুয়ে থাকি না। অনেক হয়েছে। যাও, তুমি আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। আমি তাড়াতাড়ি উঠে মেঝেতে পড়ে থাকা শার্ট প্যান্টটা তুলে ওয়াশরুমে চলে গেলাম। আমার কাণ্ড দেখে মায়া মুখ চেপে হাসছে। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে বের হলাম। বের হয়ে এসে মায়াকে বললাম, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। হুম। এই বলে চাদরটা সরিয়ে উঠতে যাবে, তখন আমি বললাম, এই তুমি একদম চাদরটা সরাবে না। কেন? বলতে পারবো না। তুমি চাদরটা গায়ে পেঁচিয়ে উঠে ওয়াশরুমে যাও। আমি তো এভাবেই যেতে পারবো। তাহলে তুমি এভাবে থাকো, আমি চললাম। এই, তুমি যাবে না? আমি উঠছি তো। মায়া চাদরটা গায়ে পেঁচিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর আমি বাইরে না গিয়ে বিছানায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর মায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আর ড্রেস চেঞ্জ করে বের করলো। তখন আমি বললাম, তাহলে এখন আমি যাই, বাড়িতে মা বাবা বোনরা চিন্তা করবে। যেতে পারো, তবে আমাকেও সাথে নিতে হবে। তোমাকে সাথে নিয়ে গেলে মা বাবা কি মনে করবে বলো তো? আসলে মাকে আমি অনেক ভয় পাই। আমার সাথে মেয়ে মানুষ দেখলে আর কথাই নেই, ঝাঁটা পেটা খেতে হবে। কিছু ভাববে না, ভাবলে ভাববে ছেলের বউ এসেছে, সেটার বেশি কিছু নয়। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আবোল তাবোল কথা বলছো? ঠিকই আছে, আর আমি তো তোমার বউই হব কদিন পরে, তাই না? সবই তো হয়েছে, শুধু বিয়ে ছাড়া। তা ঠিক। হঠাৎ আমার চোখ গেল তার হাতে, হাত থেকে রক্ত পড়ছে। তাই জিজ্ঞাসা করলাম, এই তোমার হাত থেকে রক্ত পড়ছে কেন? কেন, গতকাল তুমি বলেছিলে না তোমার নাম আমার হাতে লিখতে, তাই তো। তাই বলে তুমি সত্যি সত্যি হাত কেটে লিখবে? কান্না করবে না একদম। আর তোমার হাতেও আমি আমার নাম লিখেছি, তুমি দেখো। আমি আমার ডান হাত তুলে দেখি হাত ব্যান্ডেজ করা। তার মানে আমার হাতেও তার নাম লিখেছে, অথচ আমার হাত ব্যান্ডেজ করছে আর তার হাত ব্যান্ডেজ ছাড়া। তখনই আমার রাগ উঠে গেল, তাই একটা ঠাস করে মায়ার গালে চর বসালাম। মায়া আমার চর খেয়ে গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, মারলে কেন? তুমি কি পেয়েছো? হ্যাঁ, আমার হাত কাটলে ব্যান্ডেজ করে দিবে আর নিজের হাত কাটলে ব্যান্ডেজ করবে না? লাগবে না আমার হাতের ব্যান্ডেজ। এই বলে আমি আমার হাতের ব্যান্ডেজ খুলে ফেললাম। এখন আমার হাত থেকেও রক্ত পড়ছে। সেটা দেখে মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আর এমন হবে না, প্লিজ হাতটা ব্যান্ডেজ করে নাও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কেন এমন পাগলামি করলে? তোমাকে বড্ড ভালোবাসি তাই। তারপর হাত ব্যান্ডেজ করে নিলাম দুজনেই। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, কি খুব বেশি লেগেছে? হুম। রাগের বশে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। হুম। কি হুম হুম করছো, কিছু বলো। আমাকে একটা কিস করো। এত কিস কিস করো কেন? কিস ছাড়া কি কোনো কথা নেই মুখে? যা লাগবে না আমার কারো কিস।
এই দেখো, অভিমান করছে আমার জানটা। আমি কারো জানটান না। তাই হুম। বলার আগে আমি মায়ার ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। এদিকে মায়া নিজেকে ছাড়ানোর জন্য আমাকে বুকে কিল ঘুষি দিতে লাগলো। এক সময় শান্ত হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিয়ে বললাম, এখন হয়েছে তো? হুম। চলো আজকে তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। দরজা খুলে বাইরে এসে যা দেখলাম, আমার তো প্রাণ যায় যায় অবস্থা। কারণ মায়াদের বাড়িতে আমার মা বাবা বোন আর দেখি আন্টির সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া, আমার মা বাবা তোমাদের বাসায় কেন? গতকাল আমরা তো একসাথেই ছিলাম, আম্মু সব বুঝতে পারছে, তাই মনে হয় খবর দিয়ে নিয়ে আসছে। চলো তাহলে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। চলো। তারপর আমি আর মায়া নিচে নামলাম। নিচে নেমেই মায়া মা বাবার পা ছুঁয়ে সালাম করলো। আর আমার মা তো বলেই ফেললো, আমার বৌমাকে পছন্দ হয়েছে? আমি শুধু হ্যাঁ করে তাদের দিকে তাকিয়ে আছি। কি হচ্ছে এসব? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মা বলল, কিরে, এভাবে হাঁ করে কি দেখছিস? আজকেই তোদের বিয়ে? আমার বিয়ে? আর তোমরা এখানে কি করছো? মায়ের মা ফোন করে ডেকেছে আর বলল আপনাদের ছেলেকে আমার মেয়ের জামাই করতে চাই। তাই আমরাও মেয়ে দেখতে চলে আসলাম। আর মেয়ে তো পছন্দ হয়ে গেল। আরো কিছু বলবো তোর কথা? না, আর বলতে না। তবে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, কিছুদিন পর করি। তোমাকে বিয়ে করতেই হবে। আমি মায়ার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বললাম, আমি একজনকে ভালোবাসি তাই। মায়াকে রাগানোর জন্য বললাম আর কি। তুমি কাউকে ভালোবাসতে পারো না আমাকে ছাড়া। এটা বলেই মায়া আমার শার্টের কলার ধরে তার রুমে নিয়ে আসতে লাগলো। এদিকে মায়ার এসব কাণ্ড দেখে আমার শাশুড়ি আম্মা আর মা বাবারা হাসছে। মায়া আমাকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। আমি তো ভয় শেষ। মজা করার জন্য বলেও এখন দেখি কোন বিপদে পড়লাম। মায়াকে বললাম, দরজা বন্ধ করছো কেন? তোমাকে ধর্ষণ করব বলে। এসব কি বলছো? আর আমি তো জীবনেও শুনি নাই যে মেয়েরা ছেলেদেরকে ধর্ষণ করে। কেউ করে নাই, তাই আমি তোমাকে করব, যদি বিয়ে করতে না চাও। মজা করার জন্য বলেছিলাম বলে আজ ধর্ষিত হতে হবে? আমি তো বিয়ে করবই। তো কাকে ভালোবাসো? কাউকেই না। পিছাতে পিছাতে দেওয়ালে এসে পিঠ ঠেকলো আমার। মায়া আমার কাছে এসে বলল, তাহলে সবার সামনে কেন বলছো? মজা করে বলেছিলাম। আর আমি তো তোমাকেই ভালোবাসি। সত্যি তো? 3 সত্যি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরে একটা কিস করো। এখন এসব হবে না। বলার আগেই তার ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আজ বিয়ে হবে। আমার মন চাচ্ছে এখনই তোমাকে বিয়ে করে ফেলি আর রোম্যান্স করি। বিয়ে সন্ধ্যায়। চলো এখন কলেজে গিয়ে নীলাদের ইনভাইট করে আসি। চলো, তবে কোনো মেয়ের দিকে তাকাবা না, বুঝছো? তারপর বাইরে এসে মাকে বললাম, ঠিক আছে, ব্যবস্থা করতে আমি রাজি। তখন আম্মু বলল, এই নে, বৌমাকে নিয়ে শপিং করে আয়। মার কাছ থেকে টাকাটা নিয়ে কলেজে গেলাম বাইকে করে, সাথে মায়াও আছে। কলেজে পৌঁছে বন্ধুদের আড্ডাখানায় গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমাকে আর মায়াকে একসাথে দেখে নীলা জিজ্ঞাসা করলো, কিরে, শেষমেশ আমার ভাইটাকে পটিয়ে ফেললি? তো কি করব? বন্ধুরা, আজ আমার আর মায়ার বিয়ে। সবাই আসবে কিন্তু সন্ধ্যায়। কি, তুই বিয়ে করে ফেলতেছিস? ও, তাহলে আমাদেরকে কোনো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিতে হবে। কি বলিস তোরা? চলো। তারপর তাদেরকে ট্রিট দিয়ে মায়াকে সাথে নিয়ে চলে আসলাম শপিং মলে। মায়ার জন্য কিছু শপিং করে মায়াকে তার বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যায় আমার আর মায়ার বিয়ে।
আত্মীয় স্বজন মেহমান আরও অনেকে এসে গেছে শুনে। কিছুক্ষণ পর বাবা এসে কোট শোট দিয়ে বলল, রেডি হয়ে নে, কাজে চলে এসেছে। আমিও আর কিছু বললাম না, রেডি হয়ে নিলাম। একটু পর শালার সব হারামি বন্ধুগুলা আমার রুমে এসে আমাকে একটা রুমে বসালো। পাশে তাকিয়ে দেখি মায়া বসে আছে ঘোমটা দিয়ে। তারপর কাজী বিয়ের কাজ শুরু করলো। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে গেল। আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন বাবা এসে বলল, কি করছিস সেখানে? মেয়েটা রুমে একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে যা। যাচ্ছি যাচ্ছি। তারপর আমি গুটি গুটি পায়ে রুমের দরজা খুলে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় তাকিয়ে দেখি বিছানাটা সুন্দর করে সাজিয়েছে নানান ফুল দিয়ে, আর বিছানায় বসে আছে এক সুন্দরী। আমি বিছানার কাছে গিয়েই বিছানায় বসে ঘোমটাটা তুলে বললাম, বাহ, আজ খুব সুন্দরী লাগছে আমার মেয়েকে, থুক্কু বউকে। আগে সুন্দর ছিলাম না বুঝি? ছিলে, তবে আজকে একটু বেশি সুন্দরী লাগছে। তাই? গো। এই শুনুন না, আমার একটা কথা রাখবে? বলো। আমার না দুইটা কিউট বেবি লাগবে। তাই? তাহলে বেবি আনার কাজটা শুরু করি। যা, এভাবে বলছো, আমার লজ্জা লাগে না বুঝি? কিসের লজ্জা? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। ওই যে তোমার পাঠক ভাইয়েরা। ও, তাদের জন্য লজ্জা পাচ্ছ? এই পাঠক ভাইরা এখন চলে যান, আমার বউ লজ্জা পাচ্ছে। আপনারাও বিয়ে করে নিয়েন কেমন? এই পাঠকটা চলে গেছে, এখন শুরু করি। আগে লাইটটা অফ করো। তারপর লাইটটা অফ করে এক ভালোবাসায় ডুবে গেলাম আমরা। প্রিয় পাঠক ভাইরা দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি।